আজকে এক্সেলের গোল সিক বলে একটা অপশন আছে, গোল সিক, ঠিক আছে। এই অপশনটা কোথায় আছে? আমরা এক্সেল খুলি, এক্সেলটা খুলবে, আমরা কোনো একটা এক্সেল ফাইল নিয়ে নিই, একটা স্যাম্পল ফাইলটাই নিয়ে নিলাম, এটাই আমার স্যাম্পল ফাইল ধরে নাও, ঠিক আছে। তো গোল সিক আছে ডাটা ট্যাবের মধ্যে, এই যে ডাটা বলে যে ট্যাবটা দেখতে পাচ্ছ, এই ডাটা ট্যাবের মধ্যে গোল সিক এইখানে হট ইফ অ্যানালাইসিস, এই যে অপশনটা আগের দিন ডাটা ভ্যালিডেশন করেছিলাম, ঠিক আছে। এর মধ্যে কি আছে? হট ইফ অ্যানালাইসিস। এই হট ইফ অ্যানালাইসিসের মধ্যে সিনারিও ম্যানেজার আছে, গোল সিক আছে। তো গোল সিকটা কাজে লাগায় আমাদের, ঠিক আছে। এই গোল সিক অপশনের কাজটা কি? এখানটা ফলো করো। দিস অপশন ইজ ইউজ টু গেট টার্গেট রেজাল্ট। তোমার যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছাতে তোমাকে সাহায্য করবে গোল সিক, ঠিক আছে। কেমন টার্গেট? টার্গেটটা বলতে আমি বললাম এখানে ও কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? 60.57, তাই না? আমি বললাম এই নাম্বারটা 65 করতে হবে, পার্সেন্টেজটা 65 হবে, ওকে। এই 47 পেয়েছে, এটাকে কত বাড়ালে 65 হবে বলো? ওগুলো তো পার্সেন্টেজটা বার করা হয়েছে কি করে? যতগুলো সাবজেক্ট তাকে ভাগ করে তো বার হয়েছে, টোটালকে সাবজেক্ট দিয়ে ভাগ করে, তাহলে ওর নাম্বার বাড়লে পার্সেন্টেজ বাড়বে। এখন 47 আছে, একে যদি 47কে যদি 55 করি আমি, তাহলে তো পার্সেন্টেজটা বাড়ছে, 61 হলো। কিন্তু আমি বলেছি ওকে কত করলে তোমার 65 হবে, আমার টার্গেট হচ্ছে 65% ওকে দেওয়া, কিন্তু আমি একটা সাবজেক্টই বাড়াবো, সেটা হচ্ছে এই জিওগ্রাফিটা, তাহলে 65 হবে। তাহলে এই ক্ষেত্রে তোমাকে অনেক রকম ভাবতে হচ্ছে, মাথায় ক্যালকুলেশন করতে হবে যে কত নাম্বার বাড়লে টোটালের উপর দিয়ে বাড়বে, তাই না? তো এইটা গোল সিক যদি ইউজ করো, এখানে টার্গেট সেল তো এটা আমার টার্গেট সেল। টার্গেট সেলে কাজটাকে রাখো, হট ইফ অ্যানালাইসিসে যাও, গোল সিকে যাও। এই গোল সিকের মধ্যে 3টে ঘর থাকে, সেট সেল, মানে যে সেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাইছো, সেল অ্যাড্রেসটা বসে গেছে, দেখো ওখানে M5 বসেছে। আচ্ছা, টু ভ্যালু, ওর ভ্যালু কত করতে চাইছি বললাম? 65 লিখে দিলাম, 65 করতে চাইছি। নিচের ঘরটা বাই চেঞ্জিং সেল, কোন সেল অ্যাড্রেসটা চেঞ্জ হবে? এটা চেঞ্জ হবে, ওকে। ওকে ওকে করে দাও। ওকে যদি 78 নাম্বার এখানে তুমি দাও, তবে ও 65 পাবে, পার্সেন্টেজটা 65 হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। তাহলে আমাকে 78 আসতে গেলে ক্যালকুলেশন করতে হতো, ভাবতে হতো, অনেক রকম চিন্তা ভাবনা করতে হতো, সেটা কম্পিউটারকে ভাবিয়ে দিলাম। এই অপশনগুলো করে রাখে। কম্পিউটার অ্যাপস তৈরি করার মানে কি? মানুষের কাজকে সহজ করা। যে কাজটা ম্যানুয়ালি করতে গেলে টাইম লাগতো, সেই টাইমটা কমানোর জন্যই তো অ্যাপস তৈরি করা, বিভিন্ন রকমের ফাংশন তৈরি করা। তো এইটাই হচ্ছে গোল সিকের কাজ। এটাকে যদি চাও তাহলে ওকে করবে, আর না চাইলে কি করবে? তাহলে আগের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, এই সেল, যে সেলটাই তুমি চেঞ্জ করছো, সেই সেলের সাথে এই সেলের লিঙ্ক থাকতে হবে। লিঙ্ক মানে কি? এটা চেঞ্জ করলে যেন ভালো চেঞ্জ হয়, অর্থাৎ ফর্মুলা ইউজ থাকতে হবে। ওই সেলে কিন্তু ফর্মুলা ইউজ করা থাকতে হবে, নাহলে কিন্তু এমনি এমনি হবে না, ঠিক আছে। এই যে টার্গেট সেল মাস্ট বি কন্টেন এ ফর্মুলা, ফর্মুলা না দিলে হবে না। কেমন কেমন হবে না? তারপর তুমি বলেছো এখানে ধরে নাও লিখেছো যেখানে 20, এখানে 25, মানে যোগ করলে 45 হয়, তাই না? 20 আর 25 যোগ করে 45 হয়, সেটা তুমি এমনি এমনি লিখে দিয়েছো। এবার তুমি বলছো যে এইটাকে 45কে আমি 50 করবো, হট ইফ অ্যানালাইসিসে গেলে, সরি গোল সিকের মধ্যে গিয়ে বললে এই 45টাকে আমি 55 করবো, আর এই সেল অ্যাড্রেসটা চেঞ্জ করবো, এই সেল অ্যাড্রেসটা চেঞ্জ করবো। তাহলে এটা কত দিলে এটা 55 হবে? যোগ করলে তো আমরা পেয়ে যাবো, কিন্তু এটা হবে না। কেন হবে না? সেল মাস্ট কন্টেন এ ফর্মুলা, ফর্মুলা অবশ্যই, কারণ এর সাথে লিঙ্কই তো নেই। লিঙ্ক নেই বলে আমি যদি এখানে চেঞ্জও করি, আমি যদি এখানে কোনো একটা ভ্যালু বসিয়ে দিই, তা চেঞ্জ হচ্ছে না। কিন্তু যখন আমি সেল অ্যাড্রেস দিয়ে আমি এটার যোগ করবো, যে এই সেল অ্যাড্রেস প্লাস এই সেল অ্যাড্রেস, পাশের সেল অ্যাড্রেসটা, তাই না? এটা দুটোকে যখন যোগ করবো, তখন এই দুটো যোগ করলে তো 57 হয়। এবার সেল অ্যাড্রেস এখানে ফর্মুলা ইউজ করা হয়েছে, এবার চেঞ্জ করে যাবে। হট ইফ অ্যানালাইসিস গেলাম, গোল সিকে গিয়ে টু ভ্যালু, এর ভ্যালু কত করতে চাইছি? 57 জায়গায় আমি করতে চাইছি 64, এবং চেঞ্জ করতে চাইছি এই সেল অ্যাড্রেসটা, ঠিক আছে। ওকে করি, তাহলে 39 যদি একে দাও, তাহলে 64 হয়ে যাবে। এটা হচ্ছে গোল সিক। এই গোল সিকটা আমরা অনেক সময়, বা ম্যাক্সিমাম অনেক সময় ইউজ করে তারা একটা জায়গাতে, যেটা হচ্ছে তোমার ওই ইন্টারেস্ট ক্যালকুলেশন করেছিলাম না আমরা একটা, যে ইন্টারেস্ট ক্যালকুলেশন এইখানে আসলে, এখানে তো আমাদের অ্যামাউন্ট, টাইম, ইয়ার, সিম্পল ইন্টারেস্ট এখানে বার করেছি, ফর্মুলা ইউজ করা আছে অবশ্যই, ঠিক আছে। পিটিআর বাই 100, কারণ এই সেল অ্যাড্রেস লিঙ্ক আছে। তাহলে ইন্টারেস্ট ও পেয়েছে সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ একক দশক শতক হারে 1 লাখ টাকার 5 বছরে 10% হারে 5,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছে, ঠিক আছে। 10% হারে, হ্যাঁ 10% হারে 5 বছরে 5,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছে। আমি বললাম আমার ইন্টারেস্ট
7,500 টাকা দরকার। টাইমটা কত বাড়াবে, কত টাইম বাড়লে 7,500 বাড়াবে? 1 লাখ টাকার 10% হারে কত বছরে 7.5% এই 7,500 টাকা ইন্টারেস্ট হবে? কম অঙ্ক, ঠিক আছে? তাহলে অঙ্ক ক্যালকুলেশন করতে হবে, মাথা টাথা খাটাতে হবে অনেক। আমি খাটানোর দরকার নাই, তুমি যেহেতু অপশানটা জানো, অটিপ অ্যানালাইসিস, গোলসিক দিয়ে এর ভ্যালু কত করতে চাইছি বললাম? 7,500, 7,500। চেঞ্জ হবে কোনটা? আমার পার্সেন্টেজ চেঞ্জ করে নিত, টাইম চেঞ্জ করেছি, কত বছরে তাই বলেছি, তাই না? একই, হ্যাঁ টাইম। তাহলেও টাইম লাগবে 7.5 বছর। 10% হারে তো 7.5 বছরই হয়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এইটা লাগবে। তাহলে তুমি দেখে নিলে এত বছর হলে এত লাগবে, ঠিক আছে? দেখা হয়ে গেল। এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রেও তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট যদি চাও তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রেও তুমি করতে পারো, সব ক্ষেত্রেই করতে পারো, ঠিক আছে? এই হচ্ছে গোল 6। তাহলে গোল 6 অপশনটা বুঝতে পারলে তো যে কেন ইউজ করি? এর 3টে সেল থাকে। সেট সেল মানে হচ্ছে টার্গেট সেল অ্যাড্রেসটা বসাতে হবে। টু ভ্যালু, যেখানে তুমি টার্গেট ভ্যালুটা বসাবে। টার্গেট ভ্যালু মানে কত করতে চাইছো। আর চেঞ্জিং সেল মানে যে সেল অ্যাড্রেসটা চেঞ্জ হবে। অবশ্যই প্রত্যেকটা সেল যেন ফর্মুলার দ্বারা লিঙ্ক থাকে, ঠিক আছে? এইটা, এই গোল শিটগুলো এরকম কাজে আমরা ইউজ করি। গোল শিট মার্কশিটে অ্যাপ্লাই করতে পারো, স্যালারি শিটে অ্যাপ্লাই করতে পারো। স্যালারি শিটেও তো আমরা ক্যালকুলেশন করেছি, বেসিকের উপর বেস করে ডিএ বার করেছি, অনেক রকম জিনিস বার করেছি আমরা। সেক্ষেত্রেও আমরা চেঞ্জ করতে পারি যে ওর ডিএ এত টাকা দিতে চাইছি, তাহলে কত পার্সেন্ট বাড়বে, বা বেসিক কতটা বাড়াতে হবে, বা বেসিক কত দিলে এত টাকা ডিএ হবে, এই সব কিছু আমরা চেঞ্জ করতে পারি। নেক্সট, এমএস এক্সেল এর সাব টোটাল, ঠিক আছে? এইটা একটা ইম্পর্টেন্ট তোমার অপশন, সাব টোটাল খুব কাজে লাগে। সাব টোটাল পিভট টেবিল দেখিয়েছিলাম তোমাদের, পিভট টেবিল দেখাইনি না, বলেছিলাম পরে দেখাবো, এটা লেখা নেই আমার। পিভট টেবিলটা দেখিয়ে দিচ্ছি, সাব টোটাল আর পিভট টেবিল। যারা প্রথম অবস্থাতে সাব টোটাল করি আমরা, সাব টোটাল যখন তুমি পিভট টেবিল শিখে যাবে তখন সাব টোটাল ইউজটা করাটা কমে যায়, পিভট টেবিলটা ম্যাক্সিমাম আমরা ইউজ করি, ঠিক আছে? তো সাব টোটাল অপশনের কাজটা দেখো, আগে সাব টোটালটা শিখো, পরে পিভট টেবিলটা শিখো। সাব টোটাল, this option is used to display group wise information or total. Before use subtotal we must sort the data. Subtotal হচ্ছে গ্রুপ ওয়াইজ ইনফরমেশন দেখায়। গ্রুপ ওয়াইজ ইনফরমেশন মানে কি? আমি একটা এক্সেল শিট খুলি, এখানে আছে। এখানে দেখো তুমি একটা এক্সেলে কাজ করছো, কোনো একজন ব্যক্তি সেলসম্যান তোমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যায়, এবং কত টাকার প্রোডাক্ট কোন ডেটে নিয়ে যায়, তার বাড়ি কোথায়, এরকম লেখা আছে বিভিন্ন জায়গায়। এর বহরমপুর বাড়ি, এর বহরমপুর বাড়ি কাঁদি, এরকম বিভিন্ন জায়গায় লেখা যায় কোন ডেটে নিয়ে যাচ্ছে, সেই ডেটগুলো দিয়ে রাখছে। এইরকমভাবে একটা এক্সেল সেটে এন্ট্রি করো। তোমাকে কোনো একটা জায়গায় কাজে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে এখান থেকে আমার কাছ থেকে যা যা মাল নিয়ে যাবে তার নাম, কি নিয়ে যাচ্ছে, কত টাকা নিয়ে যাচ্ছে, কোন ডেটে, তার বাড়ি কোথায় বা অ্যাড্রেস, এটা লিখে রাখবে। তুমি সারা মাস ধরে এন্ট্রি করছো, কাজ করছো, এটাই কাজ। অনেকের জায়গায় অনেক রকম কাজ থাকে, ঠিক আছে? এখন যদি তুমি কম্পিউটারের শোরুমে কাজ করো, তোমাকে কম্পিউটারে কাজ করতে বলা হয় যে এই ডেটাগুলো তুমি এন্ট্রি করছো। এন্ট্রি করার পর একদিন হঠাৎ করে তোমার বস বললো যে আমাকে একটা জিনিস দেখাও তো, এই বছরের এই মাসের শেষে কোন এলাকায় সব থেকে বেশি মাল সেল হয়েছে, ঠিক আছে? আমি দেখতে চাইছি। আমার তো দেখতে পাচ্ছি আমি এখানে বহরমপুরও আছে, ভগবানগোলা আছে, কাঁদি আছে, লালগোলা আছে, আবার বহরমপুর আছে, বিভিন্ন জায়গায় লালগোলা আছে, কাঁদি আছে, উল্টোপাল্টা হয়ে আছে। তাহলে বহরমপুরে কত টাকার মাল সেল হয়েছে, তাহলে দেখতে হবে যে বহরমপুরে এটা 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 এখানে এই কটা, তারপরে আবার এখানে এই কটা, এইভাবে আলাদা আলাদা করে যোগ করতে হবে। লালগোলায় কতগুলো সেল হয়েছে চেক করতে হবে। দেখায় না যে যে বেশি সেল করেছে বা যে এলাকায় সেল হয়েছে সেই এলাকায় আমাকে আরও কাস্টমার দিতে হবে বা আরও বেশি বাড়াতে হবে, ম্যান পাওয়ার বাড়াতে হবে। তাহলে সেলস তুমি দেখতে চাইছো কোন এলাকায় সব থেকে বেশি সেল হয়েছে, তাহলে এই যে গ্রুপটা অ্যাড্রেস ওয়াইজ গ্রুপ বানাতে চাইছো যে আর কোন অ্যাড্রেসে বেশি সেল হয়েছে, এর জন্য তুমি সাব টোটাল ইউজ করতে পারো। ওই ডাটা ট্যাবের মধ্যেই সাব টোটাল অপশনটা সব এই লাস্টের ধারে আছে, দেখতে পাচ্ছ এখানে সাব টোটাল, ঠিক আছে? তো সাব টোটাল ইউজ করার আগে প্রথমে কি করতে হবে, ডেটাগুলোকে সর্ট করে নিতে হবে। বলেছি বিফোর ইউজ সাব টোটাল উই মাস্ট সর্ট দ্য ডেটা, সর্ট করে নিতে হবে। সাব টোটালে এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ, সর্ট না করলে সাব টোটাল করতে পারে না, ঠিক আছে? তাহলে কি করবে, সর্ট করার জন্য আমি বলেছিলাম এটা টেবিলটা পুরোটা সিলেক্ট করে নেবে। এর আগে আমরা সর্ট ফিল্ডটা শিখেছি। পুরো টেবিলটা সিলেক্ট করে নেবে, শর্ট অপশানে যাবে, দিয়ে যেহেতু তুমি অ্যাড্রেস দিয়ে করতে চাইছো তাই এখানে প্রোডাক্ট নেমের জায়গায় কি চুজ করবো আমি, অ্যাড্রেস। এ টু জেড শর্ট করে নাও, দেখবে অ্যাড্রেসগুলো সব এক ধারে চলে এসছে। বহরমপুরগুলো এক ধারে চলে এসছে, ভগবানগুলো বি দিয়ে নাম, তারপরে কে এল এইভাবে চলে এসছে, অটোমেটিক চলে এসছে সবাই একদিকে। এবার জাস্ট সাব টোটালে যাবো,
সাব টোটাল ক্লিক করলে এই উইন্ডোটা আসবে। উইন্ডোটা আসার পর তুমি গ্রুপটা কিসের করতে চাইছো, সেলস পার্সনের না অ্যাড্রেসের? অ্যাড্রেসের গ্রুপ করতে চাইছো, অ্যাড্রেসের গ্রুপ করো। এবার এখানে একটা ফাংশন, তুমি কাউন্ট মানে হচ্ছে ওই অ্যাড্রেসে কটা মাল বিক্রি হয়েছে, এটা হচ্ছে কাউন্ট, সংখ্যাটা দেখাবে। আর তুমি চাইছো কত টাকার বিক্রি হয়েছে, তাহলে সাম চাইতে হবে, যোগ। তাহলে কি করবো আমরা এখানে সাম ফাংশন ইউজ করবো, যে ফাংশনটা ইউজ করবো সেটা হবে সাম। এবং সামটা করবে কিসের, সামটা এখানে যে এতগুলো অপশান দিয়েছে দেখো, এখানে টিকমার্ক যে কোনো জায়গায় থাকতে পারে। সামটা হবে কিসের, যোগ হবে কিসের, সেলস অ্যামাউন্টের যোগ হবে। এই টিকমার্কটা এখানে দেবে যার যোগ করবে, যে অ্যামাউন্টে, ঠিক আছে, আর কিছু না। এবার কি করে দেবো, ওকে। এবার তুমি দেখো প্রত্যেকটার টোটাল 12 হয়ে গেছে। বহরমপুর যেহেতু লাস্টে আছে, বহরমপুর টোটাল, এইটা হচ্ছে বহরমপুরের টোটাল, এত টাকা বিক্রি হয়েছে মাল, ঠিক আছে। তারপরে ভগবানগোলার টোটাল বিক্রি হচ্ছে এত টাকা, কাঁদির টোটাল হচ্ছে এত টাকার, লালগোলার টোটাল হচ্ছে এত টাকা, এবং গ্র্যান্ড টোটাল হচ্ছে এত টাকার মাল টোটাল আজ পর্যন্ত বিক্রি হয়েছে। যদি এইটা বাম সাইডে দেখবে এইরকম একটা উইন্ডো আছে, এইটা, ঠিক আছে, এটাকে মাইনাসে যদি ক্লিক করো, এগুলো হাইড হয়ে যায়, দিয়ে শুধুমাত্র কোথায় কত টাকার মাল বিক্রি হয়েছে সেটাই দেখাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি বহরমপুরে 48,000, 43,000, কাঁদিতে 26,000, লালগোলা সব থেকে বেশি 96,000 টাকার মাল বিক্রি হয়েছে, লালগোলায় বেশি বিক্রি হয়েছে, ঠিক আছে, 96,000 টাকা। তাহলে এখান থেকে রিপোর্টটা পেয়ে গেল। কতক্ষণ লাগলো রিপোর্টটা বার করতে? এইটাই যদি 1 বছরের ক্যালকুলেশন হতো, এবং 1 বছর ধরে তুমি লিখে আসছো, অনেক এন্ট্রি করে আসছো, এবং 1 বছর পর তোমাকে বললে বা আমাকে দেখাও কোথায় কত টাকার মাল সেল হয়েছে, বা কে কত টাকার মাল সেল করেছে, নাম দিয়ে, নাম তো আছে তাই না, তাহলে তাকে কমিশন দিতে হবে যে বেশি সেল করেছে। তখন কি করবে, তাহলে এই টাকায় তুলে দিয়ে আগে আমি সাব টোটালে যাবো, দিয়ে এটা রিমুভ অল করে দেবো। রিমুভ অল করলে আবার আগের মতো চলে আসবে। তাহলে নাম দিয়ে বলতে এখানে নাম পাচ্ছি যে কাজল আছে, রাহুল আছে, এরকম নাম পাচ্ছি আমরা। তাহলে আমি নাম দিয়ে শর্ট করে নিই, সিলেক্ট করে নেবে, শর্টে যাবে, শর্ট, এই অ্যাড্রেসের জায়গায় কি করব আমি, সেলস পার্সন, ওকে করে নিলাম। এবার সাব টোটালে যাব, সরি, অলওয়েজ কি করতে হবে, ডেটাটাকে পুরোটাই সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সাব টোটালে যাবে, এই অ্যাড্রেসের জায়গায় গ্রুপটা বানাতে চাইছি সেলস পার্সনের, এবং সামই থাকবে, সেলস অ্যামাউন্টেরই থাকবে। এবার যদি ওকে করে দাও, তাহলে এখানে দেখতে পাবে, চলো আসো, এখানে নাম দেখতে পাচ্ছ যে আহসান, এটা আহসান আলীর ডিটেলস, কবে কত টাকার মাল নিয়েছে। তো আহসান আলী কত টাকার মাল নিয়েছে টোটাল 46,000 টাকা। এটাকে মাইনাস করি, এগুলোকে মাইনাস করে নাও, যার যার নাম আছে মাইনাসে ক্লিক করবে। এগুলো দেখো, আহসান আলী 46, 43, এটা 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 47, রাহুল সরকার 47,000 টাকা, তাহলে এই সব থেকে বেশি সেল করেছে। তারপরে আহসান, ঠিক আছে, এই যে ডেটাটা পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে। কী কী মাল সেল করেছে দেখতে চাই, তখন এর এই সাইনটায় প্লাস সাইনটা ক্লিক করবে, ডিটেলসটা খুলে যাবে, যে কিবোর্ড, মাউস, র্যাম, হ্যানা কোন ডেটে কত টাকার সেল করেছে সব দেখা যাবে, ঠিক আছে, ওকে। এবার রাহুল সরকার দুটো আছে, একটা লালগোলার আছে, আবার বহরমপুরে আছে। তাহলে এই যে ব্যক্তিটা ইউনিক নয়, মানে ইউনিক নয়, কেন ইউনিক নয়, কারণ দুজনেরই নামই রাহুল, একজনের বহরমপুরের আছে, আবার একজনের লালগোলার আছে। তাহলে ইউনিক ব্যক্তি আইডেন্টিফাই করলে ওদের জন্য একটা আইডি দিতে হয়, এমপ্লয় আইডি বা এমপ্লয় কোড বা সেলস পার্সন আইডি দিতে হয়, যেটাতে কি হয় একই নামে অনেকজন থাকতে পারে কিন্তু ওদের আইডি আলাদা। তোমরা স্কুলে পড়ছো, তোমাদের দেখবা বাংলা শিক্ষা পোর্টালে একটা আইডি আছে, জানো কি আইডি? মনে নাই? বাংলা শিক্ষা পোর্টালের প্রত্যেকের আইডি আছে, প্রত্যেকটা স্টুডেন্টেরই আইডি আছে। কেন আইডিটা দেওয়া হয়েছে, তোমাদের নামে অনেক স্টুডেন্ট থাকতে পারে কিন্তু তোমাদের আইডি আলাদা প্রত্যেকের, ঠিক আছে। তো সেই আইডি দিয়ে দিলে কি হয়, তাহলে ইউনিক হয়ে যায় ব্যাপারটা। তাহলে এইরকমভাবে আমরা আবার সাব টোটালে গেলাম, এইটা সাব টোটালে গিয়ে এটাকে কি করলাম, দাঁড়া, এটা সিলেক্টেড নাই, একটাই সিলেক্ট ছিল, সিলেক্ট অল করে নেবে, ঠিক আছে, সিলেক্ট অল করে নিতে পারো, এইভাবে পুরোটা সিলেক্ট করে নাও, সাব টোটালে যাও, দিয়ে রিমুভ অল করে দাও, আবার আগের অবস্থায় চলে আসবে, ঠিক আছে। এটা যদি এরকম চাইতো কোন ডেটে কত টাকার মাল সেল হচ্ছে, ডেট ওয়াইজ দেখি আমি, তাহলে ডেট ওয়াইজ শর্ট করে নেবে, ঠিক আছে, ডেট ওয়াইজ শর্ট করে নিয়ে সেম জিনিস যে ক্যাটাগরি ওয়াইজ চাইবে সেইটাই করতে হবে। তোমার এখানে সিপিইউ বিক্রি হয়, র্যাম বিক্রি হয়, কিবোর্ড বিক্রি হয়, মাউস, প্রিন্টার এগুলো বিক্রি হয়, কোনটা কত টাকার বিক্রি হয়, সব থেকে বেশি কোন মালটা বিক্রি হয়েছে, তখন আমি কি করব, প্রোডাক্ট নেম ওয়াইজ শর্ট করব, সিলেক্ট করে নিলাম, শর্টে গেলাম, সেলস পার্সনের জায়গায় চুজ করলাম কি প্রোডাক্ট নেম, ওকে। তাহলে সিপিইউ কিবোর্ড আলাদা আলাদা হয়ে গেল, এক ধারে চলে এলো। এবার আমি সাব টোটালে যাব, ওপরে কি চুজ করব, প্রোডাক্ট নেম, এইটা সাম ফাংশনই থাক আর এইটা সেলস অ্যামাউন্টই থাক, এবার ওকে।
তাহলে দেখো সিপিইউ বিক্রি হচ্ছে 30,000, এটা 49,000, এটা 9,000, এটা 52,000, এটা 58,000, ঠিক আছে, এটা 15,000। বোঝা গেল কোন মালটা কত টাকার বিক্রি হয়েছে। তাহলে এইভাবে ডেটা অ্যানালাইসিস করার জন্য সাব টোটাল ফাংশনটাকে ইউজ করতে পারো, ঠিক আছে। এই কাজগুলো খুব দরকার হয় আমাদের অনেক সময়। একটা সিট বার করে এটাকে রিমুভ করে দিলাম, সাব টোটালে গিয়ে রিমুভ অল করে দিলাম, ঠিক আছে, অন্য একটা সিটে যাই। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, এইখানে আমি কিছু স্কুলের নাম দেখতে পাচ্ছি, মাস্টারমশাইয়ের নাম দেখতে পাচ্ছি, তার ডেজিগনেশন দেখতে পাচ্ছি। কী কী ডেজিগনেশন আছে? এটি আর এইচটি, দুই ধরনের আছে, আরও থাকতে পারে। আমি বললাম এটি কতগুলো আছে, এইচটি কতগুলো আছে সেটা দরকার, ঠিক আছে। তাহলে কি করবে, তুমি সাব টোটালে করতে গেলে পুরোটাই সিলেক্ট করতে হবে। সাব টোটালের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে পুরোটাই সিলেক্ট করে নিতে হবে। তারপরে তোমাকে ডেটাতে গিয়ে কি করতে হবে, শর্ট করতে হবে, এবং শর্ট করতে হবে ডেজিগনেশন ওয়াইজ। এটু যে শর্ট করে নিতে হবে, তাহলে এটিগুলো আলাদা হয়ে যাবে, এইচটিগুলো আলাদা হয়ে যাবে। এবার সাব টোটালে যেতে হবে। সাব টোটালে গিয়ে আমি করতে চাইছি ডেজিগনেশনের ওপর কাউন্ট ফাংশন ইউজ করছি, আমি সংখ্যা দেখতে চেয়েছি, তাই না। আমি তো সাম দেখতে চাইবো না। সাম মানে কি হবে, সাম করতে গেলে তো কিছু ভ্যালু থাকতে হবে, তাই না। তো এখানে তো ভ্যালু নেই, আমি কাউন্ট চাইছি যে এটি কতগুলো, কার কাউন্ট করবে না, তো ডেজিগনেশনেরই কাউন্ট করবে, ঠিক আছে, কতগুলো আছে। তাহলে ওকে করি। তাহলে এইখানে দেখো এই এসে আসবে কি, সব লাস্টে গিয়ে আসবে, সব লাস্টে গিয়ে আসবে। হ্যাঁ দেখো, এটি কাউন্ট 182টা, আর এই এইচটি কাউন্ট কতগুলো আছে, 38টা। এটাকে যদি মাইনাস করে দাও তাহলে অটোমেটিক তুমি কাছে পেয়ে যাবে টোটাল। দেখো টোটাল আছে 220 জন, তার মধ্যে এটি আছে এতটা, এইচটি আছে এতটা। বোঝা গেল। তাহলে এই যে সুবিধাগুলো, এগুলো আমরা এই ফাংশন থেকে বা এই অপশান থেকে ইউজ করতে পারি। এইরকমভাবে পিভট টেবিলটাও তোমাদের দেখিয়ে দিই, একসাথে পিভট টেবিলটাকে ইউজ করতে পারো। পিভট টেবিলেও কিন্তু এটা করা যায়, পিভট টেবিলটা আরও ইজি হয়ে যায়, খুব সহজে হয়, ঠিক আছে। এবং পিভট টেবিল কী হয়, মেন ডেটার উপর কোনো কাজ হয় না, আলাদা একটা সিট ওপেন হয়, সেই সিটে কাজ করতে হয়। তো পিভট টেবিলটা আমরা দেখে নিই। সাব টোটালে গেলাম, এটাকে রিমুভ করে দিই। তাহলে সাব টোটালটা তো বুঝতে পারলে। এই জিনিসটা পিভট টেবিল দিয়ে কীভাবে করব, দেখো আমি এটা ইনসার্টে থাকে, দেখো ইনসার্টে আছে পিভট টেবিল, ঠিক আছে। পিভট টেবিলটা ইনসার্টে আছে। পিভট টেবিল যখন ইউজ করবে পুরো ডেটাটা আগে সিলেক্ট করে নাও। পুরো ডেটাটায় কী করবে, প্রথমে সিলেক্ট করে নেবে। এবং পিভট টেবিলে একটা জিনিস দেখবে, এই সিটে কাজ হবে না, অন্য একটা সিটে কাজ করব আমরা, ঠিক আছে। এই সিটে ডেটা যাতে নষ্ট না হয় বা কোনো প্রবলেম না হয়, তার জন্য অন্য একটা সিট নেব। তার পিভট টেবিলে ক্লিক করার সাথে সাথে পুরো টেবিল রেঞ্জটা তো সিলেক্ট হয়ে গেছে আমার, যেখানে যার পর অ্যানালাইসিস হবে। এবার এখানে কী লেখা আছে, নিউ ওয়ার্কশিট লেখা আছে। তুমি যদি এটাতে করতে চাও করতে পারো, কিন্তু সমস্যা হতে পারে। তো এই না, নিউ ওয়ার্কশিট আর এক্সিস্টিং ওয়ার্কশিট বা এই আলাদা একটা ওয়ার্কশিটে করতে পারো, ঠিক আছে। এটাকে ওকে করলাম, নতুন একটা ওয়ার্কশিট খুলবে। দেখো পাশে একটা সিট খুলে গেছে কিন্তু, ঠিক আছে। দেখো এইরকম একটা ডিজাইনে একটা সিট খুলে গেছে। তোমার যা যা হেডিং ছিল, সিরিয়াল নাম্বার ছিল, নেম ছিল, টিচার নেম ছিল, ডেজিগনেশন ছিল, তাই না। তো এই যে এইখানে রো লেভেল, ভ্যালু আর কলম লেভেল, এই কটা জিনিস, এই চারটে বক্স, এই চারটে বক্সের খেলা এখানে, ঠিক আছে। এই ডেজিগনেশন নামগুলো এখানে থাকবে, এইখান থেকে টেনে এনে এনে এখানে বসাতে হবে। কি করে, প্রথমত তুমি যদি চাইছো যে কোন স্কুলে কতজন টিচার আছে, আমি দেখতে চাইছি কোন স্কুলে কতজন টিচার আছে, সংখ্যাটা দেখতে চাইছি। সাব টোটালেও করতে পারতাম আমরা, স্কুল ওয়াইজ শর্টিং করে কাউন্ট করে নিতাম টিচার নেমগুলো, তাহলে কাউন্ট পেয়ে যেতাম কোন স্কুলে কতজন টিচার আছে। কিন্তু এখানে খুব ইজিলি কীভাবে হয়, আমি ধরে না স্কুল নেমটাকে, তাহলে নেম অফ দ্য স্কুলটাকে টেনে এনে মাউস দিয়ে ড্রাগ করে এনে রো লেভেলে ছেড়ে দাও। রো লেভেলে ছেড়ে দিলে এখানে স্কুলের নামগুলো চলে এসছে, 1 2 3 করে চলে এসছে, যতগুলো স্কুল আছে চলে এসছে। এবার আমি কি কাউন্ট করতে চাইছি, নেম অফ দ্য টিচার। নেম অফ দ্য টিচারটা ভ্যালুর ঘরে রাখবো, কোন ঘরে রাখবো, ভ্যালুর ঘরে। তাহলে ওদের দেখো অটোমেটিকলি যে ফাংশনটা ইউজ হয়ে গেছে, কাউন্ট হয়ে গেছে, কাউন্ট ফাংশন ইউজ হয়ে গেছে। সেই ফাংশন যদি চেঞ্জ করতে চাও, সে তুমি তখন ফাংশন এখান থেকে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এখানে গিয়ে ভ্যালু সেটিংসে যাবে, তুমি সাম ফাংশন ইউজ করবে না কাউন্ট ফাংশন ইউজ করবে, এটা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এগুলো চেঞ্জ করা, বাই ডিফল্ট কি ফাংশন ইউজ হয়েছে আমাদের, কাউন্ট ফাংশন ইউজ হয়ে গেছে, ওকে। তাহলে দেখো 1 নম্বরে কতজন টিচার আছে, 3 জন। এখানে 3 নম্বর যে স্কুলটা জনার্দনপুর, এখানে কতজন টিচার দেখতে পাচ্ছি, 10 জন। আদৌ কি তাই? আমি একবার এই সিটটাতে যাই। এই কোন সিটে কাজ করছিলাম আমরা গো, সিটটা এই সাইডে আছে, পাশে আছে। এই একটা সমস্যা যেটাতে হচ্ছে, কোথায় গেল এইখানে, হ্যাঁ এইটা এই সিটে মনে আছে, এই সিটে দেখো
কত নাম্বার স্কুল বলছিলাম আমরা? 3 নাম্বার স্কুল। 3 নাম্বার স্কুলে জনার্দনপুর 3 নাম্বার স্কুলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10 জন শিক্ষক। ঠিক আছে, তার মানে আমাদের কাউন্ট ঠিক আছে। তাহলে যে কাউন্ট ফাংশনটা ইউজ করেছে আগের সিটটাতে এসছে, 10 জন শিক্ষক আছে। এটা আছে। কে কে শিক্ষক আছে নামগুলো যদি দেখতে চাই, 10 জনের নাম কী কী আছে, নাম তো আমরা ওখানে দেখতেই পাচ্ছিলাম, তবুও তুমি যদি মনে করো নাম দেখবো, এই নেমটাকে, নেম অফ দ্য টিচারটাকে এই দিকে রো লেভেলে যদি টেনে দাও, তাহলে এইখানে ওদের নাম চলে আসবে। দেখো 1 নাম্বারের এই যে এই 3 জন, 2 নাম্বারের এই যে এই কজন, ঠিক আছে, 3 নাম্বারে এটা এই কজন, নামও চলে আসছে। এবার তুমি ইচ্ছা করলে এটাকে টেনে আবার বাইরে ছেড়ে দাও, ওটা আউট হয়ে যাবে, মানে সঙ্গে সঙ্গে ডেটাটা দেখতে পাবা। তাহলে এখানে কোনো শর্ট করতে হচ্ছে আমাকে? করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, জাস্ট আমি ড্রাগ করবো, ছাড়বো। ঠিক আছে, এদের মধ্যে কজন হেড টিচার আছে, কটা হেড টিচার, কটা অ্যাসিস্ট্যান্ট টিচার দেখতে চাইছি। ডেজিগনেশনটাকে কাউন্টের ঘরে এনে ছেড়ে দিলাম, তাহলে সরি কাউন্টে ছাড়বো না, এইখানে এসে ছাড়বো। এখানে এসে দেখো এটি কটা আছে, 3 জনের মধ্যে এটি 2টো, হেড টিচার কটা, 1টা। এখানে 2 জনের মধ্যে না কজন আছে, 2 নম্বরে এটি আছে 4টে, আর এ আছে 1টা। 10 জনের মধ্যে 10টা অ্যাসিস্ট্যান্ট টিচার, হেড টিচার নাই। ঠিক আছে, তাহলে টিচাররা চালাচ্ছে, হেড টিচার থাকতে হবে তার তো কোনো মানে নাই। হ্যাঁ, যখন কোনো স্কুলে হেড টিচার থাকে না তখন কি করে, কোনো একজন মাস্টারমশাইকে অ্যাজ টিআইসি বলা হয় তাকে, ঠিক আছে, টিচার ইনচার্জ বলা হয়, মানে ওকে দায়িত্ব দেওয়া হয় যে তুমি টিআইসি, তোমার কথা অনুযায়ী সমস্ত কিছু পরিচালনা হবে। বোঝা গেল ব্যাপারটা? পিভট টেবিলটা বুঝতে পারলে? এই পিভট টেবিলটা দেখো আলাদা একটা সিট তৈরি হয়ে গেছে, এই সিটের উপর ডেটা নিয়ে আমরা কপি পেস্ট করে কাজ করতে পারি। আবার যদি এটাকে হটটি দিয়ে এদিকে চলে আসবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা প্রোডাক্টের পর যদি দেখতে চাই পিভট টেবিলটা, আমি এটাকে ডিলিট করে দিই, সিটটাকে রাইট ক্লিক করলাম, ডিলিট সিট, ডিলিট। ওকে, আমি এই সিটটা রাখতে চাইলাম না। প্রোডাক্টের পর পিভট টেবিলটা তোমাদের এবার দেখিয়ে দিই, যেটা আমরা সাব টোটাল দিয়ে করলাম, পিভট টেবিল দিয়ে কীভাবে করা যাবে। তাহলে সিলেক্ট করে নাও ডেটাটাকে, পুরোটাই ডেটাটা সিলেক্ট করে নিয়ে কোথায় যাব আমরা, ইনসার্টে, পিভট টেবিলে, ঠিক নিউ সিট। ওকে, নিউ সিটটা প্রোডাক্টের আগেই চলে এসছে একটা, ঠিক আছে। তাহলে আমি চাইছি কোন প্রোডাক্ট কত টাকার বিক্রি হয়েছে, তাহলে প্রোডাক্ট নেমটাকে আমি রো লেভেলে নিলাম, প্রোডাক্টের নামগুলো চলে এলো, সিপিইউ কিবোর্ড চলে এলো, যা যা প্রোডাক্ট ছিল তোমার চলে এসছে, কত টাকার বিক্রি হচ্ছে সেলস অ্যামাউন্টটাকে আমি এখানে রেখে দিলাম। অটোমেটিকলি সামটা নিয়ে নিয়েছে। দেখো কিছু জিনিস আমাকে চেঞ্জও করতে হচ্ছে না, এর আগে অটোমেটিক কাউন্ট নিয়ে নিল, অটোমেটিক এখানে কি নিয়ে নিল, সাম নিয়ে নিল, ঠিক আছে, অটোমেটিক্যালি নিয়ে নেবে। তুমি যদি চাও যে কটা বিক্রি হয়েছে তখন ফাংশনটা চেঞ্জ করবে, এখানে গিয়ে কাউন্ট করে দেবে, ওকে করবে। তাহলে দেখো সিপিইউ 6টা বিক্রি হয়েছে, কিবোর্ড 6টা, মাউস 2টো, প্রিন্টার 6টা, র্যাম এতটা বিক্রি হয়েছে, কাউন্ট করে নিলাম। আমি আবার এই ড্রপডাউনে ক্লিক করে ভ্যালু সেটিংয়ে যাব, এখান থেকে সাম করে নিলাম, ওকে করে নিলাম, তাহলে চলে এলো। এটাকে আবার টেনে তুলে দিলাম। আচ্ছা, সিপিইউ কোথায় বিক্রি হয়েছে অ্যাড্রেসটা দেখতে চাইছি আমি, সরি অ্যাড্রেসের কাউন্ট চলে আসছে, কোন কোন জায়গায় বিক্রি হয়েছে। সিপিইউ ভগবানগোলাতেও বিক্রি হয়েছে, বহরমপুরেও বিক্রি হয়েছে, কাঁদিতেও বিক্রি হয়েছে, কিবোর্ড বিক্রি হয়েছে বহরমপুর আর লালগোলা। বুঝতে পারছো? তাহলে অটোমেটিক আমরা এইটাকে টেনে ছেড়ে দাও। দেখো সঙ্গে সঙ্গে মানে ডেটার খেলা এখানে করতে পারো, কোন ডেটে কত টাকার মাল সেল হয়েছে, কোন কোন ডেটে সেল হয়েছে, যাও এখানে ডেটটা দিয়ে দাও। দেখো সেল হয়েছে, কী কী মাল সেল হয়েছে, সেলসের প্রোডাক্ট নেম যদি দেখতে চাও তাহলে প্রোডাক্ট নেম তুমি এখানে নিচে দিয়ে দিতে পারো, কী কী মাল সেল হয়েছে, এই ডেটে কিবোর্ড মাউস, এই ডেটে প্রিন্টার, এই ডেটে এই সব চলে আসবে। ঠিক আছে, তাহলে রো লেভেলে কী রাখতে চাইছো, প্রোডাক্ট লেভেলে কী রাখতে চাইছো, অটোমেটিক তুমি করতে চাইছো। কোন ডেটে কী কী মাল সেল হয়েছে সেটাও যদি চাও সেটাও চলে আসবে। ঠিক আছে, সেলস পার্সন রো লেভেলে চলে এলাম, দেখো সেলস পার্সনের নাম চলে এলো। ঠিক আছে, অটোমেটিক্যালি কত টাকার মাল সেল করেছে এরা, এই দেখো কে কত টাকার মাল সেল করেছে, তাহলে খাটনিটা কতটুকু হয়ে গেল, তাই না? তাহলে ইজিলি হয়ে যায়। পিভট টেবিলের ব্যবহারটা যদি তুমি করতে পারো, ডেটা অ্যানালাইসিস করা খুব সহজ হয়, অনেক ইজিলি করতে পারি আমরা। আমার সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস বিভিন্ন কোর্সের স্টুডেন্ট আছে এবং তাদের ডেটা আছে, কে কত টাকা ফিস দিয়েছে সব লেখা আছে এক্সেলে। এবার আমি চাইছি যে সিআইটিএ কোন স্টুডেন্ট বা সিআইটিএ কত টাকা ফিস দিয়েছে, ডিআইটিএ কত টাকা ফিস দিয়েছে দেখতে চাইছি, ইজিলি আমি বার করে নিতে পারবো। এই কাজগুলো এক্সেলে খুব ইজিলি করা যায়। তাহলে এই পিভট টেবিলের ইউজটা এইভাবে করতে পারবে। ক্লিয়ার? পিভট টেবিলটাকে একবার ইউজ করে দেখবে, কিন্তু তোমাকে ডেটা রাখতে হবে এন্ট্রি করে। ডেটা না থাকলে কার পর অ্যাপ্লাই করবে, তোমার তো কিছু এন্ট্রি করা নেই, অ্যাপ্লাই করবে কার পর? ঠিক আছে, এন্ট্রি করতে হবে। তোমার যদি মার্কশিট করা থাকে, ঠিক আছে, মার্কশিট করা থাকে তুমি মার্কশিটের পর অ্যাপ্লাই করতে পারবে, যে মার্কশিটে তো স্টুডেন্টের নাম, ক্লাস আছে, তোমার টোটাল কতটা পেয়েছে বা অমুক সাবজেক্টের টোটাল কত, সব কিছু দেখতে পারবে। ঠিক আছে, এগুলো করা যায়। আচ্ছা, পিভট টেবিলের এই টেবিলটা আমি ডিলিট করে দিলাম, এই টেবিলটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। ওকে, তাহলে এইখান থেকে আমরা
সাব ডাটার মধ্যে থেকে যেটা করছিলাম সেটা হচ্ছে সাব টোটাল ইউজ করতে পারো অথবা পিভট টেবিল ইউজ করতে পারো, যেটা তোমার সুবিধা। আমার কাজ নিয়ে দরকার, আমাকে অফিসে কাজ করতে বলেছে, আমি কিসে করব, কিভাবে করব, যে যেমন জানে সে সেভাবে করবে। তোমাদের বলেছি না যে এর আগের দিন আমরা দেখিয়েছিলাম, যে জানে সে তাড়াতাড়ি করতে পারবে, আর যে জানে না সে আস্তে আস্তেই করবে। কম্পিউটার জানে মানে যে সব কিছু জানে তা তো নয়, তাই না? তোমাকে অপশান শিখতে হবে। নেক্সট, এক্সেলের আরেকটা অপশান, এক্সেলের ডাটা ট্যাবে মানে দারুণ দারুণ অপশন, সব ট্যাবেই আছে, ডাটা ট্যাবে দারুণ দারুণ অপশান আছে, ঠিক আছে? আচ্ছা, প্রোটেক্ট সিট রিভিউ ট্যাব থেকে প্রোটেক্ট সিট দেখিয়েছিলাম না আমি আগে প্রোটেক্ট সিট প্রোটেক্ট করা দেখিয়েছি মনে হয় আগে একটা ক্লাসে, প্রোটেক্ট সিট দেখিয়েছিলাম, ঠিক আছে? পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারবে। প্রোটেক্ট সিটটা দেখে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোটেক্ট সিট, এই যে রিভিউ ট্যাবের মধ্যে থেকে প্রোটেক্ট সিট আছে, এই প্রোটেক্ট সিটে গিয়ে যদি পাসওয়ার্ড দিয়ে দাও, আবার কনফার্ম পাসওয়ার্ড দেবো, ঠিক আছে? ওকে করলাম, তাহলে এই সিটে আর কেউ কাজ করতে পারবে না, কেউ কিছু না। এটা হচ্ছে না প্রোটেক্ট সিট হলো, কিন্তু এটাতে হচ্ছে, এটাতে হচ্ছে না কেন? পোস্টেড দিয়ে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করলাম, অথচ এগুলো হচ্ছে না কেন? কারণ এই সেলগুলোকে তোমার করা আছে, সিলেক্ট করে ওই আনপ্রোটেক্ট করা আছে। এই যে একটা অপশান আমরা প্রথমে দেখিয়েছিলাম আনপ্রোটেক্ট করার জন্য, হ্যাঁ ওই জিনিসটা, ওইটা একটু জটিল ব্যাপার। ঘটনা হচ্ছে যে যাকে করব না তাকে আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ওই ফরম্যাট সেলে যেতে হবে, ফরম্যাট সেলে গিয়ে এইখানে প্রোটেকশানে গিয়ে ওইটাকে লকটাকে তুলে দিয়ে কাজ করতে হবে। এটা কিন্তু স্টেপটা একমাত্র ভিডিওতেই দেওয়া আছে, ঠিক আছে? তাছাড়া হবে না, ঠিক আছে? এমনি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারে। এই কাজগুলো কী হয় বলো তো, খুব কমন ইউজ হয় না বলে মনে থাকে না। খুব কমন যদি ইউজ করো তাহলে মনে থাকবে বেশি। সাধারণত যে কোনো একটা সিট তুমি খুলেছো, ধরে নাও এটা তোমার সিট, এই সিটের তুমি প্রোটেক্ট করতে চাইছো, এই সিটে কিছু করা নেই, আশা করি সব কিছুই প্রোটেক্ট হয়ে যাবে। কিভাবে প্রোটেক্ট হয়ে যাবে? প্রোটেক্ট সিটে যাবে, দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দেবে, একটা পাসওয়ার্ড দিলে ওকে করবে, আবার একটা পাসওয়ার্ড দিয়ে দিবে, ওকে করবে। তাহলে এই সিটে আশা করি মনে হয় কিছু এন্ট্রি করতে দেবে না আমাকে, ঠিক আছে? দেখো কোনো জায়গাতে কিছু এন্ট্রি করতে দেবে না, এখানে এন্ট্রি করতে দিচ্ছে না, পুরো সিটটাই প্রোটেক্ট, এবং মেনুগুলোও দেখবে ইনঅ্যাক্টিভ হয়ে আছে, ঠিক আছে? কাজ করতে দেবে না, এটা প্রোটেক্ট সিট বলা হয়। আনপ্রোটেক্ট করবে কি করে? রিভিউয়ে গিয়ে আবার আনপ্রোটেক্ট করবে, তবে তুমি পাসওয়ার্ড যদি ঠিকঠাক দাও এটা আনপ্রোটেক্ট হয়ে যাবে। এবার তুমি এখানে কিছু কাজ করতে পারো, এই যে কাজ করতে পারছি আমরা, ঠিক আছে? এইটা হচ্ছে প্রোটেক্ট সিট। আর যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমি চাইছি এইটুকুটা প্রোটেক্ট থাকবে আর এইগুলো আনপ্রোটেক্ট থাকবে। প্রোটেক্ট সিট করবো কিন্তু এটা আনপ্রোটেক্ট থাকবে, সেটা ওই সিলেক্ট করে লক সেলটাকে তুলতে হবে আগে তোমাকে, ঠিক আছে? আচ্ছা, এই প্রোটেক্ট সিটটা এই হচ্ছে আমাদের এক্সেল। তো এমএস এক্সেলের তোমাদের কন্ডিশনাল ফরম্যাটিং, ফরম্যাট, অটোসাম, হ্যাঁ হ্যাঁ, ইনসার্ট, পেজ লেআউট, চার্ট, এগুলো তো করিয়েছি, ঠিক আছে? এটা মার্জিন, প্রিন্ট টাইটেল, এইখানে দেখো পেজ সেটআপ গ্রুপের, এইখানে পেজ সেটআপ গ্রুপ, পেজ সেটআপটা এক্সেলে আবার খুব ইম্পর্টেন্ট। পেজ এক্সেলে এন্ট্রি করে সব কিছু করে, কিন্তু পেজ সেটআপ করতে পারে না, প্রিন্ট আউট করবে 3-4টে পাতায় চলে আসবে, ঠিক আছে? পেজ সেটআপটা খুব ইম্পর্টেন্ট। পেজ সেটআপটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের। দেখো তোমাকে বলা হলো এইটাকে তোমাকে A4 সাইজের পাতায় প্রিন্ট আউট করে দাও আমাকে, এই ডেটাটা A4 সাইজ, এইটা A4 সাইজ পাতা আমার হাতে আছে, দেখো এটা ধরো না সাপোজ A4 সাইজের একটা পাতা। তো এইভাবে প্রিন্ট আউট করে কি আসবে গোটাটাই? আমাকে ল্যান্ডস্কেপ করলে মোটামুটি আসতে পারে, এভাবে যদি ঘুরিয়ে নিই পাতাটাকে, যদি এইভাবে ঘুরিয়ে নিই ল্যান্ডস্কেপ, তাহলে আসতে পারে। তাহলে এই পেজ সেটআপটা করার জন্য তোমাকে এই পেজ লেআউটে যেতে হবে। পেজ লেআউটে গিয়ে এটা কি পাতার মতন দেখতে লাগছে এক্সেলের সিটটা? তুমি যত বড় করবে বড় হচ্ছে, পেজের মতন তো লাগছে না। আমরা যদি জুম ছোট করি, জুমটাকে যদি কমাই, তাহলে দেখো ছোট হয়ে যাচ্ছে, পুরো এক্সেলটা ছোট হয়ে যাচ্ছে, কিন্তু পেজের মতন লাগছে না। তাহলে পেজের মতন লাগবে কি করে? এক্সেলের একটা জিনিস দেখবে, এটা আমি একটু উপরে তুলি, এই এক সমস্যা যেটা হচ্ছে এইখানে এইটাকে হটানো যাচ্ছে না কেন? এটাকে হটাতে পারছি না আমি, পুরোটাকে ছোট করে দিই, ঠিক আছে? এইখানে দেখো, এবার এক্সেলটা দেখো, ফলো করো। এই যে এইখানে 3টে অপশান দেখতে পাচ্ছ, এটা নর্মাল ভিউ, এটাকে বলা হয় নর্মাল ভিউ, এটাকে কি বলা হচ্ছে? নর্মাল ভিউ। এইটাকে বলা হচ্ছে পেজ লেআউট ভিউ, আর এটাকে বলা হয় পেজ ব্রেক ভিউ। তো আমরা পেজ লেআউট ভিউটা যদি করি তবে পেজের মতন লাগবে দেখতে। কোন ভিউটা করবো বললাম? পেজ লেআউট। এইখানে ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করো, এবার দেখো মনে হবে এক্সেলটাকে একটা পাতার মতন লাগছে। জুমটা একটু কমাই আমি,
জুমটাকে একটু কমিয়ে দিই। এবার পাতার মতন লাগছে একটা, এরকম। এইটা একটা পেজ মনে হচ্ছে না, এইটা একটা পেজ, এইটা একটা পেজ মনে হচ্ছে। তাহলে যে ভিউটায় গেলাম সেটা হচ্ছে এইখানে থাকবে পেজ লেআউট ভিউ, ঠিক আছে। পেজ লেআউট ভিউ করলে তোমাকে পাতার মতন লাগবে, কিন্তু পাতার সাইজটা কি আছে এখানে ক্লিক করে নাও, কোন কোন সাইজের, A4ই করা আছে, ঠিক আছে, A4 করা আছে। এবং ওরিয়েন্টেশনটা দেখে নাও, ওরিয়েন্টেশন কি আছে আমাদের, দেখে মনে হচ্ছে কি ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট মনে হচ্ছে, না ল্যান্ডস্কেপ মানে পাতাল, পোর্ট্রেট মনে হচ্ছে, ঠিক আছে, পোর্ট্রেট আছে এই লম্বালম্বিভাবেই মনে হচ্ছে, তাই না। তো লম্বালম্বিতে হওয়াতে কী হচ্ছে দেখো, এই দিকটা কেটে এই পাতায় চলে আসছে, এই সাইডটা দরকার না থাকলেও এই চারটা চলে আসছে এই পাতায়। হয় তুমি কি করবে, চারটাকে ছোট করবে, কিংবা পাতাটাকে ঘুরিয়ে নাও, ল্যান্ডস্কেপ করে নাও। তাহলে ওরিয়েন্টেশনে গিয়ে কী করলাম, ল্যান্ডস্কেপ করে নিলাম। তাহলে এবার পাতাটা যদি ঘুরে যায়, এবার দেখো পুরোটাই হেঁটে যাচ্ছে, ঠিক আছে। এই পাতাটাকে যদি প্রিন্ট আউট দাও, 1 নম্বর পেজটাকে, এটা 1 নম্বর পেজ, 1 নম্বর পেজটাই প্রিন্ট আউট দিলে এই পাতাটা এইভাবে প্রিন্ট আউট চলে আসবে। এটা হচ্ছে পেজ সেট আপ। এটা দেখে নিতে হয়, অনেক সময় যখন আঁটে না তখন কি করতে হয়, আমাদের কলমের উইথগুলোকে একটু ছোটো করতে হয়, বড় করতে হয়, টেনে টেনে বড় ছোটো করে আঁটাতে হয়, ঠিক আছে, নাহলে আঁটবে না। আগে পেজ সেট আপে গিয়ে দেখে নেবে যে ঠিকঠাক আছে কিনা, এক্সেলে অন্তত পক্ষে। MS ওয়ার্ড তো পাতার মতনই থাকে, MS ওয়ার্ডটা পুরোটাই পাতার মতনই থাকে, একটা পাতায় সাইডে বেরোনোর কিছু জায়গা না, সাইডে বেরোবেও না, নিচে চলে আসতে পারে ও, ঠিক আছে। কিন্তু এক্সেলের কী হবে, সাইডেও তো অনেক বড়, সাইডেও চলে যেতে পারে। তাই এটা দেখে নেবে। ধরে নাও যে আমাদের মার্কশিটে যাই, মার্কশিট, এই যে মার্কশিট, এই মার্কশিটটা যদি আমি প্রিন্ট আউট করতে যাই, এমনি নর্মালি বুঝতে পারছি না, পাতা কত বড় বুঝতে পারছি না, আমি যে ভিউটায় ক্লিক করবো সেই ভিউটার নাম হচ্ছে পেজ লেআউট ভিউ। এবার দেখো কি কেস হয়েছে, কতগুলো পাতা লেগেছে, এই দেখো পোর্ট্রেট মোডেই আছে আমাদের, এবং পাতা লেগে যাচ্ছে, এই পাতায় চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এটাকে কি করব, ওরিয়েন্টেশনটাকে গিয়ে ল্যান্ডস্কেপ করে নিই, তাহলে কতটা আসছে, তাও আমার লাস্টের গ্রেডটা চলে আসছে। যদি তোমার এই গ্রেডটা দরকার হয় তো নেবে, আর না নিলে ফার্স্ট পেজটাকে প্রিন্ট আউট দেবে, ঠিক আছে। আর একটা জিনিস, এক্সেলের এই যে সেলগুলো প্রিন্ট আউট হয় না, এই প্রিন্ট আউট বলতে সেলের দাগগুলো প্রিন্ট আউট হয় না, দাগ দিতে হয়। যদি তোমার দাগ দেওয়া না থাকে, দেখে তো মনে হচ্ছে দাগের মতন লাগছে এগুলো, তাই না, বর্ডার আছে মনে হচ্ছে, কিন্তু এটা প্রিন্ট আউট হয় না। প্রিন্ট প্রিভিউ দেখো, এখানে ক্লিক করো, প্রিন্টে গিয়ে প্রিভিউটা দেখো, এই দেখো দাগ আসছে, যেটুকুটাই দাগ দেওয়া আছে অর্থাৎ বর্ডার দেওয়া আছে, আদারওয়াইজ নিচেগুলো কি দেখাচ্ছে, ফাঁকা। এই দেখো যে 23, 32 যেটা লিখেছিলাম কিসের পর এসছে, ফাঁকার পর এসছে, বর্ডার আসেনি। তাহলে কি করতে হবে, তুমি যদি এইগুলো দাগগুলো প্রিন্ট চাও, যতটা চাইবে ততটাই সিলেক্ট করবে, সিলেক্ট করে নিয়ে বর্ডার দিবে, হোম ট্যাবে যাবে, দেখবে বর্ডার দেওয়ার অপশান আছে, এই যে বর্ডার দেখতে পাচ্ছ না, আমরা বর্ডারে গিয়ে কী বর্ডার করবো আমরা, অল বর্ডার। তাহলে দেখো বর্ডার চলে এসছে। এবার প্রিন্ট প্রিভিউ দেখো, অফিস বাটনে ক্লিক করো, প্রিন্টে যাও, প্রিন্ট প্রিভিউ, এখানে দেখো সবারই বর্ডার চলে আসছে, ঠিক আছে। তাহলে বর্ডার এসছে, এই বর্ডারটা জেনারেলি গ্রিড লাইন বলা হয়, এই গ্রিড লাইনটা প্রিন্ট আউট হয় না, আমাদেরকে সেট করতে হয়, ঠিক আছে। তাই ফাঁকা থাক, তুমি যদি চাইছো সাদাই চাইছো তাহলে বর্ডার দেবে না, সাদাই প্রিন্ট আউট হবে কিন্তু, ঠিক আছে, লেখা হবে, কাজ হবে, কিন্তু বর্ডার আসবে না। আর বর্ডার তুলে দিতে চাইলে আবার সিলেক্ট করবে, যতটা বর্ডার তুলে দিতে চাইছো সিলেক্ট করো, এখানে যাও, নো বর্ডার, তাহলে দেখো এদের বর্ডার উঠে গেল, ঠিক আছে। এই দাগটাও লাস্টেরটা সিলেক্ট করেছিলাম বলে উঠে গেছিলো, এটাকে সিলেক্ট করে আবার অল বর্ডার করে দিই, অল বর্ডার, তাহলে এটা বর্ডার চলে আসবে, ঠিক আছে। বর্ডার মোটা মিহি কালার সব কিছু চেঞ্জ করা যাবে, কিন্তু বর্ডার স্টাইল আছে। বর্ডার স্টাইল কি আছে, হ্যাঁ ওখানে শিখিয়েছিলাম, এক্সেলে শিখাইনি, এক্সেলটা দেখে নাও। এই যে বর্ডারটা, এটা সিলেক্ট করলাম, আমি অল বর্ডার দিলাম এখান থেকে, ঠিক আছে, দিলে অল বর্ডার। কিন্তু বর্ডার স্টাইল ড্রপ ডাউনে ক্লিক করো, দেখো এই নিচে আছে মোর বর্ডার বলে একটা অপশান আছে, যে লাইন কালার আছে, লাইন স্টাইল দেখতে পাচ্ছ, লাইন স্টাইল ডবল দিতে চাইছো, মোটা করে দিতে চাইছো, এরকম ডট ডট দিতে চাইছো, কোন স্টাইলে দিতে চাইছো, এই ডবল ক্লিক করো, এটাতে ক্লিক করো, দেখো এর বর্ডারটা এবার টেনে দিবে এটাকে, ঠিক আছে, ড্র্যাগ করে দাও, যতটা টানবে এই টেনে টেনে দিতে হচ্ছে, তাই না। তাহলে লাইন স্টাইলটা আগে সিলেক্ট করতে হবে, এটা আমি এসকেপ করলাম, লাইন স্টাইলটাকে আগে সিলেক্ট করবে, আমি এটা এবার ক্লিক করার পর দিলাম, এবার ডবল এসছে, দেখো এসছে ডবল, মানে লাইন প্রথমেই কী করে নেব, আমি ধরে নাও এইখানে বর্ডার দেবো, এইটাতে, এটা সিলেক্ট করলাম, আমি গিয়ে লাইন স্টাইলটাকে আগে চুজ করে নিলাম, যে আমি এই লাইন স্টাইলটা মোটা করবো, এরকম মোটা নিয়ে নিলাম, এবার গিয়ে অল বর্ডার সিলেক্ট করবে, এটাকে এসকেপ করবে, এটা যদি চলে আসে প্রথমে কী করবে, এসকেপ করে দেবে, এসকেপ টিপলে এটা সিলেক্টেড হয়ে যাবে, এবার বর্ডারটা দিয়ে দাও, দেখো ওই মোটা বর্ডারটা এসছে, যে বর্ডারটা আমি দিলাম, ঠিক আছে। তাহলে জেনারেলি মোটা বর্ডার থাকে না আমাদের, পাতলা লম্বা এরকম বর্ডার থাকে, বর্ডার স্টাইল আমরা চেঞ্জ করতে পারি, সেই চেঞ্জ করাটা করে নেবে। আবার সিলেক্ট করে নিলাম, এখানে গিয়ে নো বর্ডার করে দিলাম, কী বর্ডার করব, নো বর্ডার, ঠিক আছে, যতটা সিলেক্ট করবে ততটারই বর্ডার চেঞ্জ হবে, ঠিক আছে।
এটা এই ভিউটা হচ্ছে এটা নর্মাল করলে এই দেখো এটা হচ্ছে নর্মাল ভিউ, ক্লিয়ার? একটা দাগের মতন চলে আসছে দেখতে পাচ্ছ? এই দাগটা প্রথমে থাকে না, যখনই তুমি ভিউটা চেঞ্জ করবে পেজ লেআউটে আসবে তখনই কিন্তু এই দাগটা চলে আসবে এবং ওটা থেকে বোঝা যায় যে এটা একটা পেজের সাইন, একটা পেজের দাগ চলে আসে। দেখবে প্রত্যেকটা যতগুলো পেজ হবে আলাদা আলাদা করে দাগ এসছে, বুঝতে পারছো? দেখো একটা দাগ, এই দেখো একটা দাগ, আলাদা দাগ। এটা কিন্তু একবার প্রথমে আসে না, এটা একবার পেজ লেআউট ভিউ যদি করে নাও তবেই আসবে, ঠিক আছে? আর একটা হচ্ছে এইটা, এই যে পাশের এই অপশানটা, এটা হচ্ছে পেজ ব্রেক ভিউ। এই ব্রেক ভিউ শুধুমাত্র সেই এলাকাটায় দেখাবে যেটুকুটা প্রিন্টেড বা ডেটা আছে, যতটা ডেটা আছে। তোমার এইখানে যে ডেটাটা আছে এটা একটা পাতাতে আসবে, এটা অন্য একটা পাতাতে আসবে। তোমার যদি মনে হয় যে আমার ওই পাতাটা দরকার নাই, পুরোটাই একটা পাতায় নিব, এইভাবে এটাকে টেনে এনে এরকমভাবে ছেড়ে দিবে, ওই ডেটাটা আমার আর প্রিন্ট আউট আসবে না। এই ডাটাটা কী হবে, আর প্রিন্ট আউট আসবে না, ঠিক আছে? আমার এই নিচের ডেটাটাও প্রিন্ট আউট দরকার নাই, এই টাকায় আমি এখানে টেনে এনে ছেড়ে দিলাম, ঠিক আছে? এই সাইডের ডেটাগুলো আমার প্রিন্ট আউট করবো না, আমি থাকবে কিন্তু প্রিন্ট আউট করবো না। এবার প্রিন্ট প্রিভিউ যাও, প্রিন্ট প্রিভিউ দেখো শুধু এইটুকুটাই আছে এবং পাতা কটা দেখাচ্ছে তোমার এখানে, একটাই পাতা। প্রিন্ট আউট দিলেও তোমার একটা পাতাই প্রিন্ট হবে, আর সেক্ষেত্রে কি হয়, অল পেজ প্রিন্ট আউট হয়ে যায়, ঠিক আছে? এটাকে আবার টেনে তুমি নিতে পারো, এখানে টেনে নিয়ে নিলাম, এটা বড় করে নিলাম, ঠিক আছে? বড় করে নিয়েছি। এবার প্রিন্ট প্রিভিউ দেখো, প্রিন্ট প্রিভিউয়ের শর্টকাট কি হচ্ছে, Ctrl+F2, Ctrl+F2। এই দেখো একটা কত পাতা দেখাচ্ছে, দুটো পাতা। নেক্সট পেজে যাও, নেক্সট পেজ অপশানটা কোথায় আছে, নেক্সট নেক্সট, এখানে একটা বাটন থাকে যে নেক্সট পেজের, দেখতে পাচ্ছেন এদের ঢুকে আছে এর নিচে, এই দেখো নেক্সট পেজ, এই দেখো এটা, ঠিক আছে? এটা ফার্স্ট, এটা সেকেন্ড, 2 নম্বর পেজ এটা, ঠিক আছে? হ্যাঁ না, মাউসের চাকাটাই যে স্ক্রলটাকে নামাবে, এই 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 বুঝতে পারলে? ক্লোজ করবে প্রিন্ট প্রিভিউটাকে, ক্লোজ করা যাবে Ctrl+F2, ঠিক আছে? Ctrl+F2তে আমরা যেমন করতে পারছি, Ctrl+F2তে আবার ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই গেল আমাদের। তবে এই ভিউটাতে সবসময় কাজ পড়বে না তোমাদের, এই ভিউটাতেই করবে, ঠিক আছে? এই ভিউটাতে খুব মানে কাজ করা যায়, সুন্দর কাজ করা যায়। আমরা এই ভিউটাতে করলে পেজের মতন লাগবে। তাহলে পেজের ওরিয়েন্টেশন, Ctrl+F1 টিপেছিলাম যে কারণে মেনুগুলো হাইড হয়ে গেছিলো, ঠিক আছে? Ctrl+F1 এই মেনুগুলো হাইড হয়ে যায়। তাহলে পেজ লেআউটের মধ্যে গিয়ে পেজ ওরিয়েন্টেশন, সাইজ, এগুলো বুঝতে পারলাম। এর প্রিন্ট এরিয়া বলে একটা অপশান দেখতে পাচ্ছ, প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়ার কাজ কি, আমি যদি চাই যে আমি শুধু এইটুকুটাই ডেটা প্রিন্ট করব আর কিছু প্রিন্ট করব না, তাহলে এইটাই প্রিন্ট এরিয়া সেট করা, যেটা তোমার ওইখানে দেখালাম আমি পেজ লেআউট ভিউয়ে গিয়ে, বুঝতে পেরেছো তো? তখন তুমি সেট প্রিন্ট এরিয়া, এখানে গিয়ে সেট প্রিন্ট এরিয়া করে দাও, তাহলে এইটুকুটা ডেটায় প্রিন্ট এরিয়া। Ctrl+F2 মারি, প্রিন্ট প্রিভিউয়ে গিয়ে দেখি আমার যে আমি যেটুকুটা সিলেক্ট করেছিলাম সেইটুকুটা দেখাচ্ছে, অন্য কিছু দেখাচ্ছে কি আর দেখাচ্ছে না। মানে এই অনেক কিছু ডেটার মধ্যে এইটুকুটাই প্রিন্ট আউট হবে, বোঝা গেল? প্রিন্ট এরিয়া সেট করে নেওয়া, ক্লোজ। তাহলে এই প্রিন্ট এরিয়াটাকে কি করব, আমি এখানে গিয়ে ক্লিয়ার করে দিলাম। এই প্রিন্ট এরিয়াটা এখান থেকেই তো সেট করেছিলাম আমরা এই ভিউয়ে গিয়ে, তাই না? যে আমি টেনে এতটুকু এতটুকু রাখলাম, এইটা হচ্ছে প্রিন্ট এরিয়া সেট। ওকে, নেক্সট কি আছে, ব্রেক। এই ব্রেকটা হচ্ছে পেজ ব্রেক, পেজ ব্রেক আছে, ব্রেকের খুব একটা অপশান নাই, ঠিক আছে? পেজ ব্রেক, রিমুভ পেজ ব্রেক, এগুলো পেজ ব্রেক করা দরকার নাই। আমাদের যেটা কাজে লাগে ব্যাকগ্রাউন্ড, পেজের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ছবি দিতে চাও, শিখেছি আমরা MS ওয়ার্ডে, পেজ ব্যাকগ্রাউন্ডে, সিটের ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি পিকচার যদি দিতে চাই, আমরা এখান থেকে কোনো একটা পিকচার সিলেক্ট করে নিয়ে, তবে কি বলো তো, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, যে ছবিটা তুমি ব্যাকগ্রাউন্ডে দেবে পুরো সিট, যত সিট আছে সব সিটের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে, ঠিক আছে? ইনসার্ট করবে, সব সিটের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে যত আছে, ঠিক আছে? ওই পেজটার না, সব সিটের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। কিন্তু প্রিন্ট আউট করে দেখবে, প্রিন্ট আউট করে গিয়ে দেখবে আর এটা না। MS ওয়ার্ডে হয় কিন্তু এক্সেলে এইভাবে হবে না, ঠিক আছে? ক্লোজ। তাহলে পেজ ডিলিট, ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেল, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিলাম। আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা প্রিন্ট টাইটেল। প্রিন্ট টাইটেলটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো, যদি তোমার অনেক বড় ডেটা হয় এবং সেটা প্রিন্ট আউট করতে চাও, সেই ডেটাটা প্রথম হেডিংটা আমি দেখবে ওইটাতে যাই যেখানে আমরা টিচার নেমটা এলাম। টিচার নেমটা কোথায় ছিল যেন? টিচার নেমটা কোথায় ছিল? এইখানে পাবো, এই পরের সিটে আশা করি পেয়ে যাবো, সিট 9। এইখানে দেখো, এইটা আমি চাইছি প্রিন্ট আউট করতে। হ্যাঁ, এই ডেটাটা প্রিন্ট আউট করতে চাইছি। আমি পেজ লেআউট ভিউয়ে গেলাম, একটা পাতা, দুটো পাতা, কত পাতা? 3টে, 4, 5,
5টা পাতা লাগবে। প্রিন্ট প্রিভিউ দেখো, কন্ট্রোল F2 মারো, প্রিন্ট প্রিভিউ দেখো, একটা পাতা, নেবার পরে নেক্সট পেজ করো, 2 3 4 5, 5টা পাতা লাগছে, ঠিক আছে। তো ডিসঅ্যাডভান্টেজ কি, যে প্রথম পাতায় হেডিংটা আছে, ফার্স্ট পেজে কি আছে, এই হেডিংটা আছে, ঠিক আছে। সেকেন্ড পেজে গিয়ে কি ওই হেডিংটা পাচ্ছি আমরা? পাচ্ছি না। থার্ড পেজে গিয়ে থার্ড পেজেও নাই। তা আমি চাইছি ওই হেডিংটা প্রত্যেকটা পেজে যেন থাকে, ঠিক আছে, অটোমেটিক থাকে। তার জন্য কি করবে, এই প্রিন্ট টাইটেল অপশানটাকে ইউজ করবে। এই প্রিন্ট টাইটেল অপশানে যাবে, যাওয়ার পর এই যে রো টু রিপিট অ্যাট টপ, পেজের টপে কোন রোটাকে রিপিট করতে চাইছো, প্রত্যেকটা পেজে অটোমেটিক্যালি রিপিট হবে, ওকে। তখন তুমি এখানে কার্সারটা রাখবে, এই রোটাকে সিলেক্ট করে নেবে, জাস্ট ক্লিক করে দেবে এই রো এর উপর, এভাবে ক্লিক করে দেবে, সেল অ্যাড্রেস বসে গেছে, ঠিক আছে, দিয়ে ওকে করে দাও। তাহলে দেখো এই যে ওপরে যে রোটা তুমি সিলেক্ট করেছো, হ্যাঁ, ভাষা না, ওখানে ডলার সাইন ছিল, আগের দিন বুঝিয়েছিলাম, তোরা আজকে বুঝতে পারবে না, ঠিক আছে, হ্যাঁ, সেল অ্যাড্রেসের আগে ডলার সাইন ছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে রোটাকে, এই পুরো রোটাকে আমি রিপিট রো করলাম, এই পেজে দেখো, ওই পেজে এসছে, অটোমেটিক চলে এসছে, পরের পেজেও চলে এসছে। শুধু একটা নয়, 2-3টে রোকে তুমি আজ রিপিট করতে পারো। যদি মনে হয় যে 2-3টেকে করবো, তাহলে কি করবে, প্রিন্ট টাইটেলে যাবে, এই যে সেল অ্যাড্রেসটা, ঠিক আছে, ডিলিট করে দিলাম। আমি এই দুটোকে এই দুটোকে একসাথে, ঠিক আছে, রিপিট করব। তাই দুটোকে সিলেক্ট করে নিলাম রোটাকে, দিয়ে এখানে ওকে করে দিলাম। এবার দেখো এখানে যেমন নেম অফ দ্য স্কুল প্রথমে এটা আছে, অলিউর, নেম অফ দ্য স্কুল 1 নম্বর নতুন দেওয়ার চলে এসছে, নেম অফ দ্য স্কুল 1 নম্বর নতুন দিয়ে চলে এসছে। তো যতটা রিপিট করতে চাইছো ততটা রোকে তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। অনেক সময় কি থাকে, নেম থাকে, তারপরে অ্যাড্রেস থাকে, এই থাকে, প্রত্যেকটা পেজে যেন অটোমেটিক চলে আসে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এইভাবে রিপিট রোটাকে ইউজ করতে পারি। প্রিন্ট টাইটেলে গিয়ে এই যে রিপিট রো, এটাকে তুলে দিলাম, তুলে দিলে কি হবে, দিয়ে জাস্ট আমি একটা রোকে সিলেক্ট করলাম, এটাকে দিয়ে ওকে করে দিলাম, তাহলে প্রত্যেকটার হেডিংয়ে অটোমেটিক চলে এলো। ক্লিয়ার? তাহলে এই যে অপশানগুলো, এইগুলো প্র্যাকটিক্যাল কাজের জন্য, বাস্তবে কাজের জন্য খুব কাজে লাগে, ঠিক আছে। এমএস এক্সেলের আজকের যেগুলো তোমাদের করালাম, ঠিক আছে, এই যে অপশানগুলো, এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। আর আগের দিন যেটা করেছিলাম, জাস্ট আমি একটু তোমাদের ইয়ে করে দিচ্ছি, দেখে নাও, লুকআপ, ভি লুকআপ, ঠিক আছে, হ্যাঁ, অ্যাডভান্স ফিল্টার, এক্সেল এরকম ফর্ম তৈরি করা যায়, জানো, ডাটা এন্ট্রি ফর্ম, হ্যাঁ, এই ফর্মগুলো চেহারাটা দেখছো, বাটন আছে, অ্যাড নিউ, সাবমিট, ক্লিয়ার, ঠিক আছে, এই সমস্ত কিছু তুমি বানাতে পারবে এক্সেলে। এলে অ্যাডভান্স লেভেল একটু শিখতে হবে, ঠিক আছে। এই যে ধরে নাও তুমি একটা বিল তৈরি করতে চাইছো, বিল, হ্যাঁ, বিল ভাউচার হয় না কম্পিউটার দোকানে বা অনেক দোকানে, তাহলে এই বিল ভাউচারটা এরকম বানাতে চাইছো, এরকম লিখে নিয়ে এরকম বানাতে চাইছো। এখানে কোম্পানি নেম থাকবে, প্রাইস থাকবে, প্রোডাক্ট নেম থাকবে, প্রোডাক্টের নেমগুলো এরকম ড্রপ ডাউনে থাকবে, ঠিক আছে। এইগুলো সব তোমরা অ্যাড করে নিয়ে অটোমেটিক এগুলোকে করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আসো, দেখো আমরা এক্সেলের গ্রেড বার করেছি কি দিয়ে, এক্সেলে যে গ্রেডটা বার করেছিলাম ইফ দিয়ে, তাই তো, ইফ দিয়ে গ্রেড বার করেছিলাম। তারপরে তুমি লুকআপ দিয়ে বার করতে পারো, আবার ভি লুকআপ দিয়েও বার করতে পারো। দেখো, হ্যাঁ, গ্রেড বার করা যায়, ইফ দিয়ে বার করা যায়, গ্রেড বলে নয়, ফাংশন, ইফ ফাংশনের কাজ তো শুধু গ্রেড বার করা নয়, অনেক রকম, তার সিনট্যাক্স জানতে হবে। সেরকমভাবে আমরা লুকআপ ফাংশনকে ইউজ করতে পারি, আবার ভি লুকআপকে ইউজ করতে পারি। তো গ্রেড বার করতে গিয়ে আমরা ইফটাকে ইউজ করেছিলাম, গ্রেডের ফর্মুলা এতটা কিছু লিখেছিলাম আমরা, দেখো এরকমভাবে লিখেছিলাম, কপি করলাম, কপি করে আমি তোমাদের নোটপ্যাডে নিয়ে নিই যে ইফ দিয়ে আমরা এত বড় লিখতে হয়েছিল একটা, সাধারণত এইখান থেকে ইফ দিয়ে আমাদেরকে এইটা লিখতে হয়েছিল গ্রেড বার করার জন্য, আর এটা সাবজেক্ট ব্যাক চেক করার জন্য, তাই না, এটা সাবজেক্ট ব্যাক চেক করার জন্য। তো এইটাই আমি লুকআপ ফাংশন ইউজ করে আর একটু ইজিলি করতে পারি। লুকআপ ফাংশনের ব্যবহারটা দেখে নাও, যে লুকআপ ফাংশন যদি ইউজ করো, ইউজিং লুকআপ লেখা আছে, লুকআপে কতটুকু ইউজ করেছি, এইটুকুটা ইউজ করেছি,
লুকআপ লিখবে, দেখো প্রথমে কি লিখবে, লুকআপ ফাংশন, কি ফাংশন ইউজ করবে, লুকআপ। M2টাকে পার্সেন্টেজের সেল অ্যাড্রেস। এবার ছোট থেকে বড় পর্যন্ত পার্সেন্টেজগুলো দিয়ে দাও। তোমার যে রেঞ্জ আছে, যে 0 থেকে 30-এর মধ্যে রেঞ্জ আছে, 30 থেকে 40, 40 থেকে 50, 60, 70, 80, 90। 0 থেকে 30 রেঞ্জে কি দেখাবে, ফেল। তারপরে কি দেখাবে, ডি, সি, বি, গ্রেডগুলো লিখে দাও পরপর। হ্যাঁ, উল্টো দিক থেকে, অর্থাৎ ও এইখান থেকে চেক করবে, অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা পাবে সেই অনুযায়ী তার এই রেজাল্টটা দেখাবে। যখন তুমি 30-এর বা 30-এর আশেপাশে, 30-এর থেকে বেশি হয়ে যাবে, তখনও চেষ্টা করবে তারপরেরটাকে দেখানো, ঠিক আছে। 40 ক্রস করে গেলে তারপরেরটাকে দেখাবে, 50 ক্রস করে গেলে তখন তারপরেরটাকে দেখাবে, বোঝা যাচ্ছে। তাহলে প্রথমে আমাদেরকে এই ভ্যালুগুলো দিতে হবে এবং এইটাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হবে, কমা দিয়ে গ্রেডের ভ্যালুগুলোকে, যেটা রেজাল্টগুলো আসবে সেটাকে রাখতে হবে এবং সেটাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হবে। তাহলে একটা লাইনে গ্রেড বার হয়ে গেল আমার। কোনটা? হ্যাঁ, কিন্তু এইটাই, এগুলোই জানে না অনেকে, ঠিক আছে। আমাদেরকে যখন পরীক্ষাতে দেওয়া হয়েছিল বলেছিল গ্রেড বার করবে, কিন্তু ইফ ইউজ করতে পারবে না, ঠিক আছে। এবার এটা যদি না জানো, তুমি ইফটাই জানো, তাহলে ইফ দিয়ে গ্রেড বার করে দেবে। ম্যাক্সিমাম তো ইফ ইউজ করতে হবে আমাদেরকে, ঠিক আছে। এটা হলো লুকআপ। আরেকটা আছে ভি লুকআপ। ভি লুকআপের ক্ষেত্রে কোন পার্সেন্টেজে কোন গ্রেড হবে তার কিন্তু ডেটা থাকতে হবে, ঠিক আছে। সেই ডেটাটা কোথায় আছে আমার এখানে দেওয়া, এই ডেটাটা দেখো এখানে দেওয়া আছে, এইখানে পাশে আমি ডেটাটা দিয়ে রেখেছি, পাশে কোন একটা সেলে দেওয়া আছে। এইখানে দেখো 0% কাছাকাছি হলে কি দেখাবে, 40 থেকে ওপরে ডি, 50-এ সি, 60-এ বি, 70-এ এ এবং 80-তে এ প্লাস, 90-এর ওপর হলে এ। এই গ্রেডগুলো কি করতে হবে, তোমাকে আগে লিখে রাখতে হবে, কোনো একটা জায়গায় লিখে রাখতে হবে। এটা কিন্তু লেখার টেবিল থাকতে হবে, ঠিক আছে। টেবিল থাকলে সুবিধা। এবার তোমাকে এখানে সেই ভি লুকআপটাকে ইউজ করবে, ঠিক আছে। এটাও তো ভি লুকআপ নাকি, আচ্ছা ভি লুকআপ আমি এখানে ইউজ করি। তাহলে তখন কি করবে, ইকুয়াল টু ভি লুকআপ। ভি লুকআপ লিখবে, যে সেল অ্যাড্রেসের উপর চেক করবে সেই সেল অ্যাড্রেসটা দেবে। পার্সেন্টেজকে তো চেক করবে, M2 পার্সেন্টেজে চেক করতে হবে, কমা দিবে। কমা দেওয়ার পর এখানে কি লেখা আছে, টেবিল অ্যারে, কোন টেবিলের ডাটাটাকে তুমি মানে গ্রেডে নিয়ে আসতে চাইছো। আমি চাইছি এই টেবিলের ডেটাটাকে, এই পার্সেন্টেজ থেকে এই এতটা, এই টেবিলের ডেটাটা, ঠিক আছে। সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলে এই যে T2 থেকে U9 পর্যন্ত সিলেক্ট হয়ে গেল। এই সেলটাকে লক করতে হবে, এখানে কার্সার রেখে বা F4 মারবে, দেখবে লক হয়ে যাবে। F4 মারলাম, পুরোটাই লক হয়ে গেছে, লক করে দিতে হবে। এটাকে লক বলা হয়। ডলার সাইন দিলে তোমার এই যে সেল অ্যাড্রেস দেখো, এই যে $, তারপরে সেল অ্যাড্রেস, এটা $, দিয়ে ঘেরা আছে, এটাকে লক বলা হয়। লক মানে কি, ড্র্যাগ করলে ওই সেল অ্যাড্রেসগুলোর নিচে নামবে না, ওইটুকুটা ফিক্স থাকবে, ঠিক আছে। লক করে দিতে হয়, তারপরে কমা দিতে হয়। এবার এখানে আসছে এই যে দুটো কলম দেখতে পাচ্ছ, এ একটা কলম, এ একটা কলম, দুটো দেখতে পাচ্ছ। তাহলে এটা 1 নম্বর কলম, এটা 2 নম্বর। রেজাল্ট কোনটা থেকে আসবে, এটা থেকে আসবে না এটা থেকে আসবে, গ্রেড থেকে আসবে। 2 নম্বর কলমের ভ্যালু শো করবে, তাই কলম ইন্ডেক্সটা দিতে হবে। এখান থেকে কত নম্বর কলমের ইন্ডেক্স দিতে চাইছে, 2 নম্বর কলমের ইন্ডেক্স দিতে চাইছে। তারপরে কমা দিয়ে তোমাকে কি বসাতে হবে, এই যে ট্রু আর ফলস। 1 মানে ট্রু আর 0 মানে ফলস। অ্যাপ্রক্সিমেট ম্যাচ না এক্স্যাক্ট ম্যাচ, অ্যাপ্রক্সিমেট। গ্রেডের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট করতে হবে। কেন, 0 পেলে ফেল দেখাবে, 1 পেলে ফেল দেখাবে না। এটা এক্স্যাক্ট যদি করো, তুমি বলেছো 0 হলে ফেল, তাই বলেছো কিনা ওখানে, 30 হলে অমুক গ্রেড, 40 হলে অমুক গ্রেড বলেছো, এটা হচ্ছে এক্স্যাক্ট। এবার এক্স্যাক্ট যদি করে দাও তাহলে 30 হলেই ফেল দেখাবে, আদারওয়াইজ কিছু দেখাবে না। তাই আমি অ্যাপ্রক্স করে দেবো। অ্যাপ্রক্স করলে কি হবে, ওই কাছাকাছি, ওর আশাপাশি যতক্ষণ পাবে তাহলে তোমাকে ওই গ্রেডটা দেখাবে। তাই আমি এটাকে ট্রু করে দেবো। ট্রু হচ্ছে 1 আর 0 হচ্ছে ফলস। 1 করে এন্টার মারো, তাহলে কোন গ্রেড এলো আমাদের, A+। এবার এটাকে এটাকে ধরে কী করবো আমরা, ড্র্যাগ করে দেবো। তাহলে দেখো আমাদের এই গ্রেডের সাথে ইফের সাথে ম্যাচ করছে, ইফের সাথে এই গ্রেড হুবহু ম্যাচ করেছে, কিন্তু এটাতে বি দেখিয়েছে, এটাতে B+ দেখিয়েছে, জানি না কেন দেখিয়েছে। দেখো এই বি প্লাস পেয়েছে, আর কি পেয়েছে, বি পেয়েছে। তাহলে আমার গ্রেডে কিছু B+ নেই তো আমার গ্রেডে, না ভি লুকআপে তো B+ দিইনি, কোথাও দিয়েছি কি, 60 থেকে 70-এর মধ্যে বি দিয়েছি, তাই বি এসছে, ঠিক আছে। তাহলে এই বিশেষ করে লুকআপের চাইতে ভি লুকআপটা সব থেকে ইম্পর্টেন্ট। ভি লুকআপের ওই দুটো জায়গা, অ্যাপ্রক্সিমেট আর এক্স্যাক্ট ম্যাচ কি করে হয়, এক্স্যাক্ট ম্যাচ হয় যে কোনো ডেটা আছে, সেই ডেটার সাথে অন্য টেবিলের ডেটার ম্যাচ করাতে চাইছো, হুবহু একই আছে কিনা দুটো টেবিল থেকে, তখন এক্স্যাক্ট ম্যাচ সার্চ করতে হয়। আমি আগের দিন একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এই টেবিলে কিছু নাম আছে, এই টেবিলে কিছু নাম আছে, তাহলে এদের কোন কোন স্কুলে আছে, ঠিক আছে। এটা আরেকবারও দেখিয়ে দিই।
জাস্ট আমাকে যেতে হবে তাহলে, ধরে নাও কোথায় যাব, ওদের ডেট সিট 9 না কত ছিল ওটা, সিট 9, এদের ভিউটা চেঞ্জ করি, আমি ভিউটা জেনারেল ভিউ নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা, সিট 9 এখানে কিছু এই যে তোমার কাছে এইরকম একটা সিট আছে, যে সিটে কিছু মাস্টারমশাইয়ের নাম আছে। এবার এরা কোন স্কুলের মাস্টারমশাই, সেই মাস্টারমশাইয়ের কোন স্কুলের মাস্টারমশাই তাদের স্কুলের নামগুলো এখানে বসাতে হবে। ওকে, এবার এইখানে নামগুলো বসাতে তোমার কাছে আরেকটা সিট দিয়ে দিয়েছে যে ওই মাস্টারমশাইয়ের নাম এখানেও আছে এবং সেখানে তার স্কুলের নামও আছে, ঠিক আছে। এইগুলো উল্টোপাল্টা হয়ে আছে, কিন্তু আছে, এর মধ্যেই আছে, ঠিক আছে, এখানে কিন্তু আছে। তাহলে তোমাকে খুঁজতে হবে এই 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 মাস্টারমশাইটার নাম কি জানো, ওয়ালিউর রহমান। এখানে ওয়ালিউর রহমান খুঁজো, ওয়ালি ডব্লিউ দিয়ে নাম আছে, এবিসিডি করে ডব্লিউ দিয়ে নাম কোথায় আছে, লাস্টে ধারে থাকে এই কোন স্কুল, 1 নাম্বার নতুন দেওয়ার, কপি করো এখান থেকে, এই সিটে আসো, এসে এখানে গিয়ে পেস্ট করো। এইটা হচ্ছে তোমার কাজ। আজকে অফিসের কাজ দেওয়া হয়েছে যে এইদের স্কুলের নামগুলো এখানে বসা, কোন স্কুলের টিচার। মেলাক্ষণ লাগবে তো, কারণ 250টা টিচার আছে, 230টা টিচার আছে, অনেকক্ষণ সময় লাগবে, ঠিক আছে। তাহলে এই কাজটা তোমাকে করতে দিয়েছি, করতে হবে। সারাদিন বসে আছে, 8 ঘন্টা ডিউটি তোমার, তুমি বসে বসে এবার করো কাজ, তাই না। তো এই কাজটা এবার এক্সেলে আমি ওই ফাংশনটা জানি, আমাকে বলেছে ওখানে কিন্তু সব মাস্টারমশাই আছে, কোথায় আছে খুঁজে খুঁজে বার করে তোমাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। তখন আমি এই ফাংশনটাকে ইউজ করব, যেটার নাম বললাম কি, এটা হচ্ছে কি নাম, স্কুল নেম, তাই তো, স্কুল SCHOL, স্কুল নেম, ঠিক আছে। তাহলে এইখানে ওই ভি লুকআপ ফাংশনটাকে ইউজ করব, ইকুয়াল টু ভি লুকআপ। আমি চেক করব এই নামটা ওই টেবিলে কোথায় আছে, ঠিক আছে। তাহলে এই নামটা সিলেক্ট করে নিলাম, কমা, টেবিলটা, এই যে টেবিল অ্যারে বলে যেটা আছে, টেবিল অ্যারেটা কোথায় পাবো, সিট 2-এ, সিট 2-এ আছে টেবিল অ্যারেটা, সিট 2-এ গেলাম, সিট 2-এ গিয়ে পুরো টেবিলটা আমি সিলেক্ট করে নিলাম এখান থেকে, পুরো টেবিলটা কি করলাম এখান থেকে সিলেক্ট করে নিলাম, পুরো টেবিলটা এর মধ্যেই থাকবে, ঠিক আছে। হ্যাঁ, এই সিটে এলাম, 2 নম্বর সিটে এলাম, 2 নম্বর সিটে আসার পর তোমাকে এন্টার মারতে হবে, একটা এন্টার মারবে, এই সিটে আসবে। ওকে, তাহলে এই সিটটাতে চলে এলে, এই সিটটাকে এটাকে কিন্তু লক করে দেবে, ঠিক আছে, এটাকে লক করে দেবে, কার্সার শেষে রেখে F4 মারবে, তাহলে পুরোটাই লক হয়ে যাবে। এটা লক হয়েছে, এটাকে লক করে দিলাম, ঠিক আছে, লক করে দিলাম। এবার কমা, কলম ইন্ডেক্স, অর্থাৎ ওই যে দুটো সিট আছে, এই যে সিটটা আছে, এই সিটের কত নম্বর কলমের ভ্যালু দেখতে চাইছি, 1 নম্বর না 2 নম্বর, 2 নম্বরের, কারণ আমি দেখতে চাইছি 1 নম্বরে কি ছিল দেখে নিই, 2 নম্বর, হ্যাঁ স্কুল নেমটা দেখতে চাইছি, তাই না, 2 নম্বর কলমের ভ্যালু দেখতে চাইছি। তাহলে এই যে সিট 1 লেখাটা চলে আসবে, যখনই যাবে না সিট নাম্বার চলে আসবে, দরকার নেই, আমি 2 নম্বর কলমের ভ্যালুটা দেখতে চাইছি। এবং এখানে বলো ট্রু করব না এক্স্যাক্ট করব, মানে এই ট্রু না ফলস করব, ফলস করব, কারণ হুবহুব যখন এই নামটা ম্যাচ করবে তখন যেন ওখান থেকে তার স্কুলটা তুলে এনে এখানে দেখিয়ে দেয়, ঠিক আছে। মানে 2 নম্বর কলমের ভ্যালুটা দেখিয়ে দেবে, ওইটা যেখানে পাবে ম্যাচ করে খুঁজবে ও, ঠিক আছে, খোঁজার পর যেখানে ওই নামটা পেয়ে যাবে, ওর ডান 2 নম্বর কলমের ভ্যালুটা তুলে এনে এখানে বসিয়ে দেবে, ঠিক আছে, এইটা। এবার আমি কী করবো, তাহলে এটা 0 করে দিলাম, কী করে দিলাম, 0, ডাবল কোটেশন কোড এন্টার। দেখো 1 নম্বর খুঁজে এনে বার করে দিয়েছে, তাহলে একে 1 নম্বর বার করে এনে দিয়েছে, পরেরগুলো বার করতে গেলে আমাকে ডাবল ক্লিক করে দিই, দেখো কে কোথাকার অটোমেটিক খুঁজে এনে বার করে দিয়ে দিয়েছে, বার করে। এখানে কিন্তু স্কুল ওয়াইজই সাজানো ছিল মাস্টারমশাইদের নামগুলো, ঠিক আছে, কিন্তু এইখানে তো স্কুল ওয়াইজ সাজানো ছিল না, কোথায় দেখো হাফেজালি আছে, না হাফেজালি, এই হাফেজালি আছে, তাহলে কিন্তু ওখান থেকে আমাকে খুঁজে এনে তুলে এনে বলে দিয়েছে যে এখানে এই স্কুলের মাস্টারমশাইগুলো এখানকার। কতক্ষণ লাগলো, তাহলে তুমি সারাদিন বসে বসে করবে না এমনি 2 মিনিটে কাজ করতে, যে ফাংশনটা যদি জানো তাহলে তুলে এনে তোমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে। ফাংশন না জানলে অনেকক্ষণ লাগবে, ঠিক আছে। তো এক্সেলের তো ফাংশনের শেষ নয়, অজস্র ফাংশন আছে, ঠিক আছে, নতুন ভার্সনগুলো না আরও আপডেটেড ফাংশন এসছে, ঠিক আছে।